নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। দেশের 3 রাজ্যে 3টি উপনির্বাচনের ফলাফল এসে গিয়েছে। ফলাফল আপনাদের সামনেও চলে এসেছে। 3টির মধ্যে শুধুমাত্র গুজরাট ছাড়া বিজেপি সর্বত্রই হেরেছে। মানে মধ্যপ্রদেশ এবং বিহারের যে উপনির্বাচন দুটি, তাতেই হেরেছে বিজেপি। যথাক্রমে জিতেছে কংগ্রেস এবং প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি। কিন্তু সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে বিহারের বাঁকিপুর কেন্দ্রটি নিয়ে। কারণ প্রথমত এখানে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রশান্ত কিশোর নিজে, আর দ্বিতীয় কারণ হিসেবে দেখানো হচ্ছে এই আসনটি বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের ছেড়ে যাওয়া আসন, এবং এই আসনটিতে বিজেপি কখনো নাকি হারেনি। সেই আসনে প্রশান্ত কিশোরের প্রায় 50% ভোট পাওয়া এবং বিজেপির 34% ভোট পাওয়া নিয়ে ইতিমধ্যে নানা কাটাছেঁড়া রাজনৈতিক বিশ্লেষণ আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো দেখে ফেলেছেন। কেউ বলছেন উপনির্বাচনগুলিতে শাসক দলের রমরমাই সাধারণত দেখা যায়, সেখানে দুটি আসনে বিজেপি হেরে যাওয়া মানে এটা প্রমাণ করে যে বিজেপির শেষের শুরু। প্রথমত, বিজেপির জয়যাত্রার পথে বিরাট বাধার সূচনা হয়ে গেল, অনেকে বলছেন। দ্বিতীয়ত, বিজেপির হাতে নির্বাচন কমিশন থেকে ভোট পরিচালনায় যুক্ত সরকারি মেশিনারি, পুলিশ বা সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও বিজেপি হেরে প্রমাণ করে দিল যে ইভিএম বা গভর্নমেন্ট মেশিনারিগুলোর কত নিরপেক্ষ। তাদের নিরপেক্ষ কতটা এটাই প্রমাণ করলো। অর্থাৎ দুদল যেরকম বলছে, একদল বলছে যে এটা বিজেপি হেরে গেছে, বিজেপির শেষের শুরু হলো, আর একদল বলছে না, বিজেপি নিজেরাই নিজেদেরকে হারিয়েছে, যাতে মানে এই যে ইভিএম বলুন বা সরকারি মেশিনারি বলুন বা সেন্ট্রাল ফোর্স বলুন, এরা সবাই খুব নিরপেক্ষ, তাই বিরোধীরাও জেতে। এরকম একখানা ধারণা তৈরি হয়ে গিয়েছে বা তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা, উত্তরপ্রদেশ কেন, পাঞ্জাবেরও আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী দলের লোকজন নির্বাচন কমিশন বা সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে কিংবা ইভিএম নিয়ে কোনো প্রশ্নই তুলতে না পারে। পশ্চিমবঙ্গের নির্বাচন যেভাবে হয়েছে, তাতে বিচার ব্যবস্থার একাংশ সম্পূর্ণ নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্সের ভূমিকা নিয়ে দেশের মধ্যে তো বটেই, আন্তর্জাতিক মহলে রাষ্ট্রপুঞ্জেও কিন্তু মুখ পুড়েছে দেশের। এটা বাস্তব সত্য যে রাষ্ট্রপুঞ্জেও এই যে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে এসআইআর, সেখানে 27 লক্ষ লোকের নাম বাদ, এবং তারপরে নির্বাচন গণনায় গোলমাল, এসব নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলেও কিন্তু চর্চা হতে শুরু করেছে। মুখ পুড়ছে দেশের নির্বাচন কমিশনের। তারপর উপনির্বাচনগুলোতে একই কায়দায় যদি ভোট করা হতো, তাহলে পাঞ্জাব বা উত্তরপ্রদেশের মতন রাজ্যগুলোতে যে ভোট আসছে, বা ধরুন দেশের সাধারণ লোকসভা নির্বাচন নিয়ে প্রশ্নচিহ্নের মুখে পড়তো ভোটার সিস্টেম, নির্বাচন কমিশন। কেউ কেউ বলছেন মধ্যপ্রদেশ এবং বিহারের উপনির্বাচনে বিজেপি জেনে শুনেই আত্মাহুতি দিয়ে দিয়েছে। কোনো পক্ষের কথাই কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হতে পারে জেনজির আন্দোলন, কৃষকদের প্রতিবাদ, রাজ্যে রাজ্যে পুলিশি রাজ কায়েম হওয়ার ফলে এবং দীর্ঘদিন ওই মোদির মুখের ওপর ভরসা করবার ফলে দেশ জুড়ে বিজেপি বিরোধী একটা আবহ তৈরি হয়েছে, নিশ্চিতভাবে তৈরি হয়েছে। বিচার ব্যবস্থার একাংশ, নির্বাচন কমিশন এবং মিডিয়াকে যেভাবে বগলদাবা করে ফেলেছে বিজেপি, তাতে নিশ্চিতভাবে দেশের অধিকাংশ মানুষ বিজেপির ওপর ক্ষুব্ধ। সাম্প্রতিক E20 পেট্রোল এবং রাম মন্দির প্রণামী চুরির ঘটনা নিয়ে বিজেপির কোর ভোট ব্যাংকেও বড়সড় ভাঙন দেখা যাচ্ছে। তারপরেও প্রতিটি রাজ্যের নির্বাচনে বিজেপি জিতেই চলেছে। হ্যাঁ, তাতে জুডিশিয়ারির একটা পার্ট, নির্বাচন কমিশন, সেন্ট্রাল এজেন্সির অপব্যবহার এবং মিডিয়ার একপেশে ভূমিকা তো আছেই। কিন্তু তারপরেও বিজেপি সারা দেশে মাত্র 38% ভোট পেয়ে তিনবার কিন্তু জিতে গিয়েছে। বাঁকিপুরের উপনির্বাচনে বিজেপির হেরে যাবার পরেও যে বিষয়টা আলোচনার কোথাও দেখতে পেলাম না, সেই বিষয়টা হচ্ছে যে এবার আমরা আলোচনার মধ্যে যেটা আনবো, সেটা কিন্তু আপনাদেরকে একটু খোলাখুলি বলার চেষ্টা করি। কিন্তু খোলাখুলি বলবার আগে আপনারা বুঝুন, সব ঘটনারই দুটো পক্ষ থাকে, দুটো তার বিষয় থাকে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। যে কোনো রাজনৈতিক ঘটনা ঘটুক, সেটা আপনি দুটো চোখ দিয়ে দেখতে পারেন, একটা পজিটিভ চোখ দিয়ে দেখতে পারেন, একটা নেগেটিভ চোখ দিয়ে দেখতে পারেন। একদল বলছেন, পজিটিভ যারা দেখছেন তারা বলছেন যে, বিরোধীদের কথা বলছি, তারা বলছেন যে এটা বিজেপির শেষের শুরু হলো। আর একদল বলছেন যে না, তারা সব কিছুতেই সিঁদুরের মেঘ দেখেন, তো তারা বলছেন
যে না, এটা শেষের শুরু টুরু কিছু না, বিজেপি ইচ্ছা করে হারলো যাতে পরবর্তী নির্বাচনগুলোতে এই ইভিএম টিভিএম নিয়ে আর মানুষ প্রশ্ন না করে। কিন্তু কি জানেন ঘটনা, ইভিএম নিয়ে ইতিমধ্যেই একটা আন্দোলন দানা বাঁধতে শুরু করেছে। সারা দেশে ইভিএমকে সরিয়ে দিতে এবং ব্যালট পেপারে ভোট করার জন্য একটা কিন্তু বড় সড়ো আন্দোলন হতে চলেছে দিল্লিতে আগামী 16ই আগস্ট। এবং এই আন্দোলনটা মানে মূলত এই ভোট মেশিনারির ওপরে অনাস্থা প্রকাশ, নির্বাচন কমিশনের ওপরে অনাস্থা প্রকাশ। যেভাবে পশ্চিমবাংলায় দেখলেন না যে 27 লক্ষ মানুষ ভোট দিতেই পারলো না, আর বিজেপি জিতলো 30 লক্ষ ভোটের ব্যবধানে। কি প্রমাণ হয় এতে? কি প্রমাণ হয়? ইতিমধ্যেই মানে আদালত, হাইকোর্ট নির্বাচন কমিশনকে কিন্তু বকাঝকা করেছে যে ভবানীপুরের উপনির্বাচনের যে নথিপত্র চেয়ে পাঠিয়েছিল আদালত, সেই নথিপত্র এখনো জমা পড়েনি। নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও জমা পড়েনি। স্বাভাবিকভাবেই আদালত ক্ষুব্ধ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতিকে অনুরোধ করেছেন যে আপনি একটা ইতিহাস সৃষ্টি করুন। এই ধরনের মামলাগুলো বছরের পর বছর কেটে যায় কিন্তু ফয়সলা হয় না। নন্দীগ্রামটা তো দেখলেন, নন্দীগ্রামের মামলা হয়েছে কবে? 5 বছর হয়ে গিয়েছে, সরকার বদল হয়ে গিয়েছে, কিন্তু নন্দীগ্রামের ফয়সলা এখনো হয়নি। এই রকমভাবেই এই ধরনের মামলাগুলো দিনের পর দিন, বছরের পর বছর ঝুলে থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইনজীবী হয়ে, তৃণমূল কংগ্রেসের আইনজীবী হয়ে তিনি সওয়াল করেছেন যে এইগুলো একটু দ্রুত শুনানির ব্যবস্থা হোক। ভবানীপুরে যে কাউন্টিংয়ে গণ্ডগোল এবং নির্দিষ্ট একটা রাউন্ডের পর মানে যেখানে প্রত্যেকটি রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন, নির্দিষ্ট রাউন্ডের পর সেখানে গণনা কেন্দ্র থেকে যারা গণনা এজেন্ট ছিলেন তাদেরকে মেরে তুলে দেওয়া হলো। এবং সেই মারাতে মানে হাত পাকিয়েছে কারা? সেন্ট্রাল ফোর্স এবং অন্য রাজনৈতিক দলের লোকেরা। মারধর করে তুলে দেওয়া হলো। তারপরেই দেখা গেল সেইখানে কিন্তু প্রত্যেকটা মানে পর্বে, প্রত্যেকটা রাউন্ডে বিজেপি এগিয়ে থেকে 15,000-এর বেশি ভোটে শুভেন্দু অধিকারী জিতলেন। শুভেন্দু অধিকারীর জয় নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যখন এইরকম প্রশ্নচিহ্ন আসে যে জয়টা অনৈতিকভাবে হয়েছে এবং মামলাটা আদালতে যায়, তখন নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট আধিকারিকদের উচিত যে আদালতকে সহযোগিতা করা। সহযোগিতা তো করছেনই না, উল্টে ভবানী ভবনে 4,000 রাখা ইভিএম যেগুলোতে ভোট হয়েছিল সেই ইভিএম পুড়ে গিয়েছে। এখন যদি দেখা যায় যে ভবানীপুরের যে ইভিএমগুলো ছিল তার নাম্বার তো তৃণমূলের কাছে আছেই, ইভিএমের সিরিয়াল নাম্বার, সেগুলোও পুড়ে গিয়েছে, তাহলে কি হবে? নির্বাচন বাতিল হবে? নতুন করে আদালত নির্দেশ দেবে যে ভবানীপুরে নতুন করে নির্বাচন হোক? দেখুন, আদালত কি নির্দেশ দেবে না দেবে জানি না, কিন্তু আমরা ইতিমধ্যেই ভবানীপুরে কিন্তু যাওয়া আসা শুরু করেছি, মানুষের সাথে কথা বলা শুরু করেছি এবং মানুষের কাছ থেকে মতামত নিচ্ছি যে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে কি ফলাফল হবে শুধু ভবানীপুরে, যেহেতু এটা বিচারাধীন। তাই এই ফলাফল মানুষ কি বলছেন না বলছেন তার রিপোর্টও আপনাদেরকে তুলে দেব, কিন্তু বাকি কথাগুলো অনেক বাকি আছে, অনেক কথা বলা আপনাদের বাকি আছে। তাই ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। আমাদের একটি ফেসবুক পেজ আছে যেখানে প্রতি মুহূর্তের খবরের আপডেট আমরা দিচ্ছি। প্রত্যেক মুহূর্তের খবর, মানে গুরুত্বপূর্ণ খবর, ওই টেলিভিশন চ্যানেলের মতো একই খবর বারবার না, তা নয়। আমরা কিন্তু প্রত্যেকটা খবর এবং তার বিশ্লেষণ করেও দিচ্ছি আমাদের ফেসবুক পেজে। আপনি যদি ফেসবুক পেজটা ফলো করতে চান, এনকে ডিজিটাল ম্যাগাজিন, এই পুরো কথাটা ফেসবুকে লিখে সার্চ করুন, আমাদেরকে পেয়ে যাবেন। পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের দ্বিতীয় চ্যানেল বংবাদ শুরু হয়ে গিয়েছে,
যার লিঙ্ক মানে চ্যানেলের লিঙ্ক আমরা আজকে ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশানে গিয়ে লিঙ্কটি ক্লিক করলে আপনারা বঙ্গবাদের আজ সকালের অনুষ্ঠানও দেখতে পাবেন। প্রতিদিন সকাল 8টায় আমরা বঙ্গবাদে নিয়ে আসছি বিভিন্ন রকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক বিশ্লেষণ। ইতিমধ্যেই চ্যানেলটি কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, মানুষ কিন্তু গ্রহণ করেছেন। যারা এখনও বঙ্গবাদকে সাবস্ক্রাইব করেননি তারা ওই চ্যানেলের লিঙ্কে গিয়ে বঙ্গবাদকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। যাই হোক, চলে আসি আজকের বিষয় নিয়ে, যে এই বাকিপুরি কি বিজেপির মানে শেষের শুরু? বাকিপুর উপনির্বাচনে জেতার আগে প্রশান্ত কিশোরের গায়ে বিজেপির বি টিম হয়ে বিহারের বিধানসভা নির্বাচনে ভোট কাটুয়া হিসেবে একটা প্রচার হয়েছিল, মনে আছে নিশ্চয়ই আপনাদের। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও নাকি বিজেপির বি টিম। বাদ যাননি তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। তার দল তৃণমূলকেও বিজেমূল বলে ব্যাপক প্রচার করেছিল, বিশেষ করে বামপন্থীরা। তৃণমূল হচ্ছে বিজেপির বি টিম এরকম বলে বিজেমূল বলে প্রমাণ করার চেষ্টা করেছিল বামপন্থীরা। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বি টিম হয়েও কেন জেল খেটে আসেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হেভিওয়েট নেতারা আসল বিজেপি বিরোধী নয়, তাদেরকে কেন ধরে ধরে জেলে পড়া হচ্ছে? কেনই বা কেরলের বাম নেতা বিজয়নের বিরুদ্ধে বিরিয়ানির প্যাকেটে সোনা পাচারের অভিযোগ উঠলেও তা ধামাচাপা পড়ে যায়? এসব অপ্রিয় প্রশ্নের উত্তর বিজেপি বা বাম নেতারা দিতেই পারেন না, এড়িয়ে যান। বিটিম হলে বালিশব্রত মতো মানে হতে হবে। বিটিম যদি কাউকে হতে হয় বালিশব্রতর মতোই হতে হবে। ওবিসি বিলের মতন একটা গুরুত্বপূর্ণ বিলের সমর্থন করতে হবে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারকে সমর্থন করেই যেতে হবে। আর বিরোধিতা করতে হলে যে দলের প্রতীকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ সুবিধে পাচ্ছেন এখন, শুধু তোপ দাগতে হবে সেই দলকেই। হ্যাঁ, যদি বিটিম হতেই হয় তাহলে প্রকাশ্যে বিটিম হয়ে ঘোরাই ভালো। সরকারের কাজের সমালোচনা তো দূর, ছেড়ে দিন। সরকারের দলের সাথে পাঁচতারা হোটেলে বসে বা বঙ্গভবনে বসে বিভিন্ন গেম প্ল্যান সাজাতে হবে। এই রকম বিটিমই চায় বিজেপি সারা দেশের সব রাজ্যে। কিন্তু বাংলা ছাড়া এমন বেইমান বিরোধী নেতা আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিরে আসি প্রশান্ত কিশোরের জয় নিয়ে। প্রশান্ত কিশোর একজন শিক্ষিত মানুষ এবং বাঁকিপুর শিক্ষিত এবং বেশ অর্থশালী উচ্চ বর্ণের এলাকা, এটা যতটুকু আমরা জেনেছি। এবং বিজেপির মূল ভোট ব্যাংক বলে পরিচিত সমাজের অর্থশালী এবং ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী মানুষজন একেবারে, আর সঙ্গে ধরে নিন একেবারে প্রান্তিক অশিক্ষিত মানুষজন, তারা কিন্তু বিজেপির কোর ভোটার। একদম প্রান্তিক মানুষজন বিজেপির ভোটার। আর সমাজের একদম উঁচু তলায় বসবাসকারী, নীল সোফা সেটে বসে স্কচ খেতে খেতে রাজনৈতিক আলোচনা যারা করেন, তারাও বিজেপির ভোটার। যারা ধর্ম আর জাতপাতের ভিত্তিতে ভোটটা দিয়ে এসেছেন এতদিন বিজেপিকে। দেশের মানে বেশ বড় বড় অংশের মধ্যবিত্ত হিন্দু রাষ্ট্র শাসনের যে সুপ্ত বাসনা, সেই বাসনাকে বাস্তবায়িত করার জন্য বছরের পর বছর বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েও এনেছেন। কিন্তু ফসলের ন্যায্য দাম না পাওয়া, প্রশ্নপত্র ফাঁস, সীমাহীন বেকারত্ব, পুলিশের চরম অত্যাচার, মিডিয়ার একপেশে প্রচার আর নির্বাচন কমিশন তথা বিচার ব্যবস্থার একাংশের বিজেপির দিকে ঝুঁকে পড়া, পাশাপাশি বিজেপি নেতা এবং আরএসএস এর নেতারাও বিশাল বিত্ত সম্পত্তির অধিকারী হয়ে উঠেছেন। তারা দামি দামি গাড়ি চাপেন, দামি দামি কি মানে এক্সিকিউটিভ ক্লাসে যাত্রা করেন বিমানে। আমরা সাধারণ মানুষ বিমানে উঠতেই যারা পারি না, সেখানে তারা এইসব নেতারা কোনো কিছু না করে সর্বত্যাগী সেজে আমাদের পয়সাতেই তারা বিমানে চাপেন। ইত্যাদি সব কিছু মিলিয়ে দেশের মানুষের বিজেপির প্রতি একটা নেগেটিভ ধারণা তৈরি হয়ে গেছে। বাকিপুরে বিজেপি 34% ভোট পেয়েছে, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি পেয়েছে 50% ভোট, আর তেজস্বী যাদবের আরজেডি তারা পেয়েছে 10% ভোট, অন্যান্য 5% ভোট। এটাই হচ্ছে আসল বার্তা দেশের মানুষের কাছে। বাকিপুর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে 65% মানুষ বিজেপির বিরোধী। সে উচ্চ বর্ণের লোক হোক, শিক্ষিত লোক হোক আর প্রান্তিক মানুষই হোক, 65% মানুষ বিজেপি বিরোধী হয়ে গেছে। পশ্চিমবঙ্গেও 55% মানুষ বিজেপি বিরোধী। 27 লাখ ভোটারের নাম বাদ, গণনায় কারচুপির অভিযোগের পরেও বিজেপি কিন্তু 45%-এর বেশি ভোট পায়নি
পশ্চিমবঙ্গে। তাই আগামী নির্বাচনগুলোতে লড়াই যদি 1:1 হয়, জ্ঞানেশের বাবাও বিজেপিকে বাঁচাতে পারবে না। এবিপি, আজ তাক, জি নিউজের হাজারো প্রচার আর কোনো কাজে আসবে না। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ইগোর লড়াই অব্যাহত। কেউ কাউকে একটা আসনও ছাড়তে রাজি না। তুই বড় না মুই বড়, এই লড়াই নিয়ে নিজেদের মধ্যে লড়তে গিয়ে মেনস্ট্রিম মিডিয়া, নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে। আগে ফ্যাসিস্ট মনুবাদী সরকারকে গদি থেকে টেনে নামিয়ে নিজেদের মধ্যে যত খুশি কামড়াকামড়ি করো, যত খুশি মারামারি করো বা সুখের ঘর বাঁধো, এই নীতি যদি না নিতে পারা যায়, এদেশের গণতন্ত্র বলে যতটুকু অবশিষ্ট আছে সেটুকুও আর থাকবে না। মুখ্যমন্ত্রীরা গুন্ডাদের ভাষায় কথা বলবে, সরকারি প্রকল্পের সুবিধে খুব অল্প মানুষের কাছে পৌঁছাতে পৌঁছাতে একটা সময় সেটা বিলীন হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ইনকাম ট্যাক্স, জিএসটি, রোড ট্যাক্স, টোল ট্যাক্স, প্যাসিভ ট্যাক্স ইত্যাদি নানা রকম ট্যাক্সের অক্টোপাসের জালে জড়িয়ে গিয়েছেন সাধারণ মানুষ। সেভাবে আরও জড়িয়ে যাবে সরকারি তোলাবাজির ঠেলায়। বিরোধী দলের নেতারা এসব থেকে দেশের মানুষকে আদৌ মুক্তি দিতে চান, নাকি আসন ভাগাভাগির লড়াইতে নেমে নিজেদের ইগো ধরে রাখতে চান? তা দেখার জন্য আমাদের অপেক্ষায় থাকতে হবে উত্তরপ্রদেশ, পাঞ্জাবের বিধানসভা নির্বাচন পর্যন্ত। সমাজবাদী পার্টি, কংগ্রেস, বামপন্থীরা, মায়াবতী, তৃণমূল, তেজস্বী যাদবেরা নিজেদের অতিরিক্ত আত্মবিশ্বাসের নামের যে মায়াজাল, সেটা কাটিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে লড়তে পারেন কিনা সেটা দেখার জন্য বেশি না 6-7-8 মাসের মতন অপেক্ষা করতে হবে। ককরোচ জনতা পার্টির নামে একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল সমস্ত বিরোধী রাজনৈতিক দলকে এক ছাতার তলায় আনার জন্য। সেই প্ল্যাটফর্মকে সদ্ব্যবহার যদি বিরোধী দলের নেতারা করতে পারেন, তাহলে হয়তো দেশবাসী তাদের মনে রাখবে। আর যদি না করতে পারেন, মনে রাখবেন আগামী নির্বাচনের পর দেশবাসী বিরোধীদেরও ক্ষমা করবে না। দেশটা যদি চীন, উত্তর কোরিয়া বা আর্জেন্টিনা বা ইথিওপিয়া হয়ে যায়, তাহলে সব রাজনৈতিক দলই কিন্তু সমানভাবে দায়ী থাকবে। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকালবেলা আমাদের নতুন চ্যানেল বংবাদে। আসবো সকাল ঠিক 8টায়। লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, নিচে ডেসক্রিপশনটা ক্লিক করুন, লিঙ্কটা পেয়ে যাবেন। সেটা ক্লিক করলে আপনি বংবাদে সাবস্ক্রাইবার হতে পারবেন। এ বেলায় পর্যন্ত সকলে ভালো থাকুন। নমস্কার।